যেরকম আমি বললাম যে এই আইন যেটা কার্যকর হয়ে গিয়েছে সেই আইনকে অমান্য করা কোনো একটি অঙ্গরাজ্যের পক্ষে কি সম্ভব? আমি দীপ্তাংশুদার কাছে আসবো। দীপ্তাংশুদা, আপনি শুরুতেই একটা কথা বললেন যে আমাদের দেশের যে কটি রাজ্য আছে, 28টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল, পুরো দেশের জন্য এই আইন লাগু হয়েছে এবং আমাদের আইনে আর্টিকেল মানে আমাদের সংবিধানের আর্টিকেল 245-এ এই সংস্থান রয়েছে যে যখনই একটা আইন লাগু হচ্ছে সেটা পুরো দেশের জন্য হচ্ছে এবং যদি মানে পার্লামেন্টের মনে হয় বা যদি কোনো রকম ভাবে দেখা যায় কোনো একটি রাজ্যের জন্য স্পেসিফিক ভাবে আনতে হবে, সেটাও আনা যেতে পারে। কিন্তু আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যে কথাটা বলছেন যে এই আইন আমরা এখানে লাগু হতে দেব না, এটা কি আদৌ পসিবল? দেখুন, ডিক্টেটরশিপে তো অনেকে অনেক কথা বলতে পারে। আমি জানি না যিনি শাসক দলের একদম ওপরে বসে আছেন, যার ভরসায় আমরা সবাই আছি, তিনি এরকম কোনো কথা বলতে পারেন কিনা। হ্যাঁ, ওয়াকফ নিয়ে যদি কোনো সম্প্রদায় অথবা কোনো অর্গানাইজেশনের কোনো প্রবলেম যদি থাকে এই আইনের সম্বন্ধে, মোস্ট ওয়েলকাম টু গো টু সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যেমন ধরুন এই চাকরিহারা যাদের নিয়ে শুরু হচ্ছিল, মুখ্যমন্ত্রী তো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে বলল যে আপনারা ধৈর্য ধরুন, আমরা আবার রিভিউ পিটিশন করব, রিভিউ পিটিশনে যা আসবে তারপর আপনারা অতদিন আপনারা শান্ত বসুন। একইভাবে এটাও একটা রুল, এটাও একটা আইন। সেই আইনে সুপ্রিম কোর্টে লোক গেছে, চাইলে রাজ্য সরকারও যেতে পারে, চাইলে রাজ্য সরকারের যে বিভিন্ন এখানে মুসলিম অর্গানাইজেশন আছে তারাও যেতে পারে। সুপ্রিম কোর্ট কি রুলিং দেবে তার জন্য দাঁড়া, আমি মানবো না। ইট ইজ মোর অফ আ ডিক্টেটরশিপ, এটা তো হতে পারে না। এই কথাগুলোতে কি হয়, এই বিভিন্ন ধরুন এই মুর্শিদাবাদ, মালদা, যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি, অনেকেদের এদের ভুল বোঝানো হচ্ছে। দেখুন, সাধারণ মুসলিমদের ওয়াক নিয়ে কিছু নেই। আমার আর আপনার যদি দেবত্ব সম্পত্তি আমাদের সবার মধ্যে নেই, তো দেবত্ব সম্পত্তি কার গেল না গেল আমাদের উই আর নট বদার্ড। সিমিলারলি ওয়াকফকে কারোর বাড়ি এবং কার জমি এদের ভয় দেখাচ্ছে আপনাদের জমি আপনাদের বাড়ি কেন্দ্রীয় সরকার নিয়ে নেবে ওয়াকফের নাম করে। এটা মিথ্যে, এটা কমপ্লিটলি ইটস আ লাই। মুসলিম মানে মুসলমান সম্প্রদায়ের মিথ্যে কথা, যেমন সিএতে সময় একটা মিথ্যে প্ররোচনা দিয়ে আগুন জ্বালিয়েছিল, ন্যাশনাল প্রপার্টি নষ্ট করেছিল, যেমন আজকেও হয়েছিল 2-4 দিন আগে যে সিগন্যাল সেন্টার, স্টেশন জ্বালিয়ে দিয়েছে, বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে, ভিডিও অফিস জ্বালাচ্ছে, পুলিশের গাড়ি। দিস আর অল ন্যাশনাল প্রপার্টি, এগুলো আমাদের ট্যাক্সের টাকা দিয়ে কেনা হচ্ছে। সো দিস আর অল ন্যাশনাল। কাউকে প্ররোচনা দিয়ে একটি সম্প্রদায়কে যেখানে তাদের পার্সেন্টেজ বেশি তাদের উস্কে দিয়ে এটাকে পোলারাইজ করে দেওয়া এবং দুটো রাজনৈতিক দল বাইপোলার করে এটার ওপর রুটি শাখা, এর থেকে নিন্দনীয় ঘটনা করে নেই। এর লাস্টে কে হু ইজ এট দ্য রিসিভিং এন্ড? এই গরিব যেটা আপনি স্বপন শুরু করলেন যে 3 জন মারা গেল এবং বহু লোকের রুজি রুটি চলে গেল, বাড়ি চলে গেল, দে আর দ্য রিসিভিং এন্ড। এখানে কেউ লিডার অফ দ্য অপোজিশন অথবা চিফ মিনিস্টার গিয়ে তাদের পাশে দাঁড়াবে না। তাদের লড়াইটা পেটের ভাতের জন্য তাদের করতে হবে এবং ভোটের একটা ভোট বোতাম টিপার জন্য 5 বছর পর তাকে অনেক রকম প্রলোভন দেখানো হয়, কিন্তু প্রত্যেক দিনে যে রুটি তাকে আনতে হয় বাড়িতে তার পরিবারের জন্য, তাকে নিজে লড়াই করে আনতে হয়। প্রত্যেক দিন দৈনন্দিন লড়াই, যেটা আপনি করছেন আমি করছি। আমার কোনো রাজনৈতিক নেতা অথবা মুখ্যমন্ত্রী হাতে এসে টাকা দিয়ে দিচ্ছে না। যারা কর্পোরেট সেক্টরে আছে, ধরুন নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত অথবা গরিব মানুষ, তাদের প্রত্যেক দিন জীবিকার জন্য লড়াই করতে হয়। সে মুসলমান হোক, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক অথবা বৌদ্ধ হোক, যাকে তাকে লড়াই করে তার জীবন চলতে হয়। এইটা কি প্ররোচনা দিয়ে আপনার প্রপার্টি নিয়ে নেবে, আপনার জমি নিয়ে নেবে? এই বিভিন্ন এই ওনারই এক মন্ত্রী, নাম বলতে আপত্তি নেই কারণ ক্যামেরার সামনে, সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি ধরমতলায় সবাইকে ডেকে বলল আমি কলকাতা অবরুদ্ধ করে দেবো, 50 জায়গায় 50,000 করে লোক গুড় আর চিড়ে নিয়ে বসে যাবে। হি ইজ গিভিং আ থ্রেট। আর এখানে মুখ্যমন্ত্রী যদি খুব খুশি হয়, বলছেন না আপনার এত লোক দেখে আমি ভীষণ খুশি, তো একদিকে প্ররোচনা দিচ্ছে। একদমই তাই। এই প্ররোচনা দিয়ে যদি একটা সম্প্রদায়কে আর একটা সম্প্রদায়ের পেছনে লেলিয়ে দেওয়া হয়, যেটা হয়েছে, এবং দুটো সম্প্রদায়ের মধ্যে মারপিট হয়ে গেল, কি হলো, 3টে প্রাণ চলে গেল। আমরা অনেক কাঁদবো, অনেক টিভির সামনে এসে বলবো এ কি হয়ে গেল বা মনে কান্না।
লিডার অফ দ্য অপোজিশন কিছু ফল আর টাকা নিয়ে তার বাড়ি চলে যাবে, মুখ্যমন্ত্রী 2 লক্ষ টাকা দেবে, তাতে তাদের জীবন চলে যাবে। তাই জীবনটা তো উনি দেননি, জীবনটা গেল কেন? এই প্রশ্নটা সবাইকে জিজ্ঞেস করতে হবে। এই যে সাধারণ মুসলমান সম্প্রদায়কে লাগিয়ে দিয়েছে, হাজার হাজার ট্রাক নিয়ে ফ্ল্যাগ উড়িয়ে যাচ্ছে, কার জন্য যাচ্ছে, কিসের জন্য? আপনার কেউ জমি নেবে না, আপনার কেউ বাড়ি নেবে না। এই মিথ্যে প্ররোচনা, সাম্প্রদায়িক প্ররোচনা দিয়ে দুটো হিন্দু মুসলমান, আমরা তো যাচ্ছি, খাচ্ছি, সমস্ত জায়গায় চলছি, গ্রামে গঞ্জে এক সময় আমাদের উৎসব হলে আপনারা আসছেন, মুসলমানদের উৎসব হলে আমরা যাচ্ছি, বসে খাচ্ছি। তো হঠাৎ কি হয়ে যায়, এই রাজনৈতিক প্ররোচনার মাধ্যমে দুটো কমিউনিটিকে একদম ডিভাইড করে দেয়। দিস হ্যাজ টু স্টপ। এটা সে কেন্দ্র করুক অথবা রাজ্য করুক, এই দুজনেই খেলাতে সাধারণ মানুষ কিন্তু পিষে যাচ্ছে। এই কেন সাধারণ মানুষ ওদের কথায় পিষবে? ওরা তো দে আর ওয়েলফেয়ার অফ দ্য স্টেট, দে আর আইদার কেন্দ্র অথবা রাজ্য, রাজ্যের ওয়েলফেয়ার অথবা কেন্দ্র ওয়েলফেয়ারের জন্য ওদের পলিসি বানাতে হবে। এরা তো দেখছি দুজনকে আলাদা করে পেশার জায়গা তুলছে। তারপরে অর্জুন সিং বলছেন, একজন যে বিহার ঝাড়খণ্ড থেকে এই নিয়ে ছাড়খাড় করে দেবো, আর এখানে সিদ্দিকুল্লাহ একরকম কথা বলছে, যে আর একজন বলছে বডি কেটে কি ভাগীরথীতে ফেলে দেবো, এর আগে বলেছিল হুমায়ুন মুর্শিদাবাদ, হুমায়ুন কবির। এই কথার, এই প্ররোচনার কথাগুলো কেন? তুমি পলিটিক্স করছো, রাজনীতি করো, তুমি রুজি রুটির কথা বলো, তুমি এমপ্লয়মেন্টের কথা বলো, তুমি ডেভেলপমেন্টের কথা বলো। এই দুটি দল রাজনীতি করছে শুধু ধর্ম নিয়ে, একজন মুসলমান, একজন হিন্দু। এইটা কি আমাদের সমাজ? আর কিন্তু তারা আমাদের দৈনন্দিন জীবনের, আমার পেটের রুজি রুটি জন্য কেউ তো তোমার পাশে আমার পাশে দাঁড়াচ্ছে না, অথবা ওই গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছে না। একদিনে ফল দিয়ে চলে গেলাম এবং যে মারা গেছে তার ওখানে গিয়ে কিছু ওই ক্রোকোডাইল টিয়ার্স, কুমিরের কান্না কেঁদে আমি কিছু লোককে জড়ো করে, মানে আমি হিন্দু, বড় হিন্দু না আমি বড় মুসলমান, এটা দেখিয়ে তো লাভ, ওর জীবনটা তো ফিরবে না। সো এই যে একটা পোলারাইজড ওয়েস্ট বেঙ্গল হয়ে গেছে, এই যে এতগুলো আগুন জ্বলে গেল, কিসের জন্য আলটিমেটলি? দীপ্তাংশুদা, এই জায়গায় আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে, দেখুন এটা তো এই পলিটিক্যাল ফায়দা নেওয়ার একটা ব্যাপার, রাজনৈতিক দলগুলোর নিজেদের অভিসন্ধি, সেই জন্য একটা বিষয় কিন্তু সামনে আসে, খুব স্বাভাবিক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে এত বড় একটা অশান্তি পাকানো হচ্ছে, এটা তো আর 2-1 দিনে হয়নি বা হঠাৎ করে হয়ে যায়নি। একদম এই যে অশান্তির প্ল্যানিং হচ্ছে, দেখুন সেনাবাহিনীর কাছেও এই ধরনের খবরের ইন্টেলিজেন্স থাকে, এবং এটাও সত্যি যে রাজ্য পুলিশের কাছে, এবং মানে যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে বলা হয়, মানে সারা ভারতবর্ষে অন্যতম একটা ব্রিলিয়েন্ট পুলিশ শাখা বলা হয়, তাদের কাছেও নিশ্চয়ই ইন্টেলিজেন্স। ইতিহাস, এটা ইতিহাস, এই কথাটা ইতিহাস। হ্যাঁ, তাহলে স্কটল্যান্ড ইয়ার্ডের তাহলে মানে আমার প্রশ্ন হচ্ছে, এই যে অশান্তির যে একটা ফন্দি আটা হচ্ছিল, তাহলে কি এই ইনফরমেশনটা রাজ্য পুলিশের কাছে ছিল না? কমপ্লিট ফেলিয়ার। 4 দিন বাদে আমরা দেখলাম, গতকালের আগের দিন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ আর অ্যাডিশনাল ডাইরেক্টর ল অ্যান্ড অর্ডার একটা ব্রিফিং করলো, প্রেসকে ব্রিফিং করলো যে প্ররোচনা দেবেন না, রুমার। এটা রুমারের ব্যাপার নয়। 4 দিন আগে যে আগুন জ্বলেছে, ওয়্যার ইজ ইওর পুলিশ ফোর্স? তার আগে যে এই যে ইট একাট্টা করেছে, এবং সবার জানা উচিত এই মুর্শিদাবাদ